বাংলাদেশে নির্মিত আরও ৩টি জাহাজ রপ্তানি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে জাহাজ হস্তান্তর উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত UAE এর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল হামৌদি। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও FBCCI প্রশাসক আব্দুর রহিম খান। অনুষ্ঠানে জানানো হয়, মায়া, এমি এবং মুনা নামের 3টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ এবার রপ্তানি হচ্ছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, উচ্চমূল্যের জাহাজ রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয়ে বড় ভূমিকা রাখা সম্ভব। শ্রীলঙ্কার নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয়। সকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার মাধ্যমে বাদক দলের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে জাহাজটিকে বিদায় জানানো হয়। বিদায় অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান জানান, অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে 29 কর্মকর্তা ও 150 জন নৌ সদস্য এই ফ্লিট রিভিউতে যোগ দিচ্ছেন। আগামী 27 থেকে 30 নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিতব্য এই আয়োজন অংশগ্রহণকারী দেশগুলোর দ্বিপাক্ষিক সহযোগিতা, সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। বিদেশের বাণিজ্য প্রত্যয় ও তার শিপস কোম্পানি সর্বদা বিএনফিটের অপারেশনাল কার্যক্রমে যেমনভাবে দৃঢ়ভাবে অংশগ্রহণ এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকে, একইভাবে বহির্বিশ্বে বাংলাদেশের নৌবাহিনীর সম্মানকে সমুন্নত রাখবে। প্রিয় কর্মকর্তা নাবিকবৃন্দ, বিদেশে অবস্থানকালে এবং প্রত্যাবর্তন সহ যে সকল সময়ই যে কোনো প্রয়োজনে নৌবাহিনী আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ। বিদেশে অবস্থানকালে আপনাদের পরিবারের যে কোনো সমস্যায় নিকটস্থ ঘাঁটি কিংবা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সকাল 11টায় রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার সাথে জড়িতদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। ঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভ সমাবেশ প্রশাসনের মধ্যস্থতায় তুলে নেওয়া হয়। এর আগে মুখোশধারী একদল দুর্বৃত্ত 2 শিক্ষার্থীকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে এবং আরেক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করে। গেল বুধবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে একটি খাবার হোটেলে এ হামলা চালানো হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের অভিযোগে ডাকা 36 ঘণ্টার হরতাল চলছে। সকাল থেকে অচলাবস্থার সৃষ্টি হয়েছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সকাল 6টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার রাত পর্যন্ত। কোটা বিরোধী ঐক্য জোটের ডাকা এ হরতালের সমর্থনে সকাল থেকে তবলছড়ি, বনরূপা ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পিকেটিং শুরু করেন আন্দোলনকারীরা। তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সাধারণ মানুষ সহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। হরতালের কারণে সিএনজি অটোরিকশা সম্পূর্ণ বন্ধ রয়েছে। রাঙামাটি থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। বন্ধ রয়েছে আন্তঃজেলা পরিবহন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে রাশিদুল ইসলাম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সকালে রাঙ্গুনিয়া রাঙামাটি সড়কের রানীরহাট ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। এতে অটোরিকশার আরও 4 যাত্রী আহত হন। এর মধ্যে 2 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক শহীদুল বিশ্বাস জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে হস্তান্তর করা হবে। এদিকে আরেকটি ঘটনা চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের পূর্ব গোমদণ্ডিতে 2 সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সহ 5 যাত্রী আহত হয়েছে। বান্দরবানের কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে 11 পর্যটক আহত হয়েছে। ভোর 6টায় কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পর্যটকরা সকালে কুষ্টিয়া জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায় ভোর 6টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে গাইড সহ 13 জনের একটি টিম কেওক্রাডং এর উদ্দেশ্যে রওনা দেন। পরে গাড়িটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা 11 পর্যটক আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। সুনামগঞ্জে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকা, শাড়ি, 3 পিস ও কসমেটিক্স সহ প্রায় 1,57,00,000 টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। ভোরে সদর উপজেলার মঈনপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির সমন্বয়ে একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে মঈনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে পরিত্যক্ত একটি নৌকা থেকে এসব সামগ্রী জব্দ করে বিজিবি। তো বাড়ি এবং নৌকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য যেমন শাড়ি, লেহেঙ্গা, 3 পিস এবং কসমেটিক্স আইটেম জব্দ করতে আমরা সমর্থ হই, যার আনুমানিক সিজার মূল্য 1,57,00,000 টাকা। অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এই সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির প্রতিটি সদস্য দিন-রাত 24 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় সিলিন্ডারের গ্যাসের আগুনে 6 জন দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধরা হলেন আলী হোসেন, মোতালেব হোসেন, শফিকুর রহমান, শামীম আহমেদ, আশিক ও আনুমিয়া। এদের মধ্যে আনুমিয়া ও আলী হোসেন নামের 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এলাকাবাসী জানান, বুধবার রাত 9:45টার সময় উপজেলার রাখালিয়াচালা এলাকার মোতালে ওয়ার্কশপে এটি একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুত গতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানের আগুনে ছড়িয়ে পড়ে। পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়নের পাগলির আগা এলাকায় ইটভাটার অভিযানে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইটভাটা শ্রমিক ও স্থানীয় জনতার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চকরিয়ার হতে মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বিজিবি ও পুলিশের 7 সদস্য আহত হয়েছে। শ্রমিকদের 50 জনের অধিক লোকজন আহত হয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও ট্রাক সহ মোট 6টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ইটভাটার 8 শ্রমিককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। এ নিয়ে গত 4 দিন ইটভাটায় অভিযানকালে বাধার মুখে পড়ে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে 2 কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। সুলতানপুর বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, 13 নভেম্বর হতে গত এক সপ্তাহে কসবা, আখাউড়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে 2 কোটি টাকার ভারতীয় শাড়ি, 3 পিস, শাল চাদর ও বিভিন্ন প্রকার মাদক আটক করে। সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানে কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বত্রভাবে অব্যাহত রয়েছে বলে জানান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সীমান্তের ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে বিজিবি। এ সময় ভারতীয় শাড়ি, 3 পিস, পাঞ্জাবি ইত্যাদি এবং চকলেট, মদ, গরু ও চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিস এবং মাদক থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ফেনী বিজিবি 4 অধিনায়ক মোশাররফ হোসেন। চট্টগ্রামের পটিয়ায় অবৈধভাবে গ্যাস ব্যবহার এবং প্রকৃত অভিযুক্তদের আড়াল করার অভিযোগে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেজিডিসিএল এর 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলাটি দায়ের করেন উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মোহাম্মদ বখতিয়ার উদ্দিন এবং কেজিডিসিএল এর বিভিন্ন পর্যায়ের 6 প্রকৌশলী কর্মকর্তা। দুদক জানিয়েছে, দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে এবং তদন্তে নতুন কেউ জড়িত প্রমাণিত হলে তাকেও আইনের আওতায় আনা হবে।
সরকারি খাতকে উৎসাহিত না করলে ক্রীড়াঙ্গনে কোনো খেলার মান উন্নয়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক আসিফ আকবর। দুপুরে দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দানে ক্রিকেট মাঠ পরিদর্শনে এসে মিট দ্য ক্রিকেটার্স এবং সংগঠকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, দিনাজপুরের 2টি উন্নত মানের ক্রিকেট গ্রাউন্ড রয়েছে যেখান থেকে খেলোয়াড় বাছাই করা সম্ভব। এবং এখানে অনেক মাঠ আছে আমার টুর্নামেন্টের জন্য। আমি যে মাঠ দেখছি এরকম নাকি আরো অনেক মাঠ আছে, সুতরাং যেটা আমাদের জন্য অনেক ফ্রুটফুল। আমরা মাঠের সংখ্যাতে সারা দেশে ভুগছি, বা দিনাজপুরে নিজেকে ধনী মনে হচ্ছে। দিনাজপুরের ক্রিকেটের জন্য, দিনাজপুরের আঞ্চলিক ক্রিকেটের জন্য, টুর্নামেন্টের জন্য যেমন স্কোর বোর্ড নেই, একটা সুন্দর স্কোর বোর্ড দরকার, বোলিং মেশিন নেই, বোলিং মেশিন দরকার, প্র্যাকটিস ফ্যাসিলিটিস দরকার, নেট, ম্যাট, টার্ফ, কি কি কোথায় লাগবে আমাদেরকে বললে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিয়ে নেব। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। এবার লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মারা গেল 3 বাংলাদেশি। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকায় গুলি করলে প্রাণ হারায় মাদারীপুরের ইমরান, মুন্না আর বায়েজিদ। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে এবার প্রাণ গেল 3 যুবকের। মৃত্যুর খবরে পরিবারে চলছে আহাজারি। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, একটু ভালো থাকতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 8 অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সাথে চুক্তি হয় 22 লাখ টাকায়। কিন্তু ইমরানকে লিবিয়া আটকে নির্যাতন করে পরিবার থেকে আরও 18 লাখ টাকা আদায় করা হয়। শেষমেশ 1 নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্যসাগরে মাফিয়াদের গুলিতে মারা যায় ইমরান। পরে মঙ্গলবার ইমরানের মৃত্যুর খবর পায় পরিবার। আমার আগে বলছিল কি 17 লাখ টাকা দিবেন, পরে 5 লাখ, পরে বলছে কি 22 লাখ টাকা না দিলে আমরা গেমে দেব না। আমি পুরো টাকাটা দিয়ে দিছি। মানে আমাদের 40 লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্টাক্ট করে ভোটটা চাললাম না? আমার ভাই যদি কন্টাক্ট করে ভোটটা চালতো তাহলে তো আমার ভাই বাঁচা থাকতো। আইনের যে শাস্তির প্রয়োজন আছে আমাদের আশা সেরকমই যেন আর শাস্তির সর্বোচ্চ শাস্তি হয়। আমরা ওর কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না। শুধু ইমরান নয়, একইভাবে মাফিয়াদের গুলিতে ওই দিন মারা যায় রাজৌর উপজেলার দুর্গাবতী গ্রামের মুন্না তালুকদার, ঘোষলাকান্দি গ্রামের বায়েজিদ শেখ। 3 যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেওয়া হয় সাগরে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ওনারা বলছে যে ফুলের টোকাও লাগবে না, এইভাবে সুন্দরভাবে ওরা পার করে দেবে, লিবিয়া বর্ডারে দিয়ে দিবে, ঠিক আছে, এইভাবে কই আমাদের দিকে ওরা নিছে। বোর্ডে গুলি খেয়ে নাকি মারা গেছে, এটা আমাদের শিবন দালালে জানাইছে। আমি দালালের বিচার চাই, আমি বিচার চাই, দালালের বিচার চাই। ঘটনা জানাজানি হলে ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা দালাল চক্র। দালাল শিপনের স্বজনের দাবি, এই ঘটনায় জড়িত নন শিপন। ইমরান মারা গেল, সেটা কি ঘটনা? আরে দেশে বিদেশ বাহিরে তো যায়, করলে আরো নতুন তোর জানে আরো লোক যায় বিভিন্ন ধরনের। কিভাবে কি হয়েছে এটা তো আমরা বলতে পারিনি। তো এই যে ইমরান মারা গেছে, ওরা নাকি গুলি করে মেরে ফেলেছে শিপন। সে আমি জানি না ভাই, আমি আমার শ্বশুর বাড়ি ছিলাম, আমি বেড়াইতে আসছি বাবার বাড়ি, এত কিছু আমি জানি। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। এই বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা বিষয়টা খতিয়ে দেখছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। অভিযোগ আছে, গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছে শিপন। এরপর আত্মীয় স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঝিনাইদহের মহেশপুরে 2025-26 অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো, জেসিবি ও হাইব্রিড ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ইস্তিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নূর আলম এবং মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার হোসেন সহ অন্যান্যরা। বরগুনায় সড়ক দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট। সকালে বেতাগী উপজেলার চাঁদখালী বাইপাস মোড়ে নৌবাহিনীর চিফ পেটি অফিসার সুব্রত পালের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় নৌবাহিনীর সদস্যসহ ট্রাফিক পুলিশ উপস্থিত ছিলেন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
চট্টগ্রামে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন সহ নানা অনিয়মের অভিযোগে আগ্রাবাদের সিজল ফুডকে 2 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগ্রাবাদ সিজল কারখানা এবং সিঙ্গাপুর মার্কেটের কয়েকটি খাদ্যপণ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অধিদপ্তরের পরিচালক ফয়েজুল্লাহ। সিজল কারখানা পরিদর্শনে উৎপাদন পরিবেশে চরম অপরিচ্ছন্নতা, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং ইঁদুরের উপস্থিতি পাওয়া যায় বলেও জানান তিনি। মিষ্টি নিরাপদভাবে সংরক্ষণে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এছাড়া বিদেশি পণ্যের মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অভিযোগে আরিফ ডিপার্টমেন্টকে 50,000 টাকা এবং বাসি খাবার বিক্রির দায়ে স্মার্ট ফুডকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের হয়ে সদর উপজেলার ওয়েজখালী, নীলপুর, মদনপুর ও কাঠইর পয়েন্টে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল, শেরেনুর আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুক আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচারণা সভা ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্নাহ কবির। উপজেলার খলসি ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে দৌলতপুর উপজেলার ভররা বাজারে বিএনপির 31 দফার লিফলেট বিতরণ করেন। পরে স্থানীয় জনগণের সাথে প্রচারণা সভা করেন। ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। ইসমতারা পারভিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। খুলনা শিল্পাঞ্চলে বিনা চিকিৎসায় কেউ কষ্ট পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনার 3 আসনের বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল। দুপুরে খালিশপুর 3 নং বিহারি ক্যাম্পে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 60তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। ডাক্তার আবু সালেহ মোহাম্মদ পলাশের নেতৃত্বে ড্যাবের চিকিৎসক টিম ক্যাম্পে 5 শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন। ঢাকার কেরানীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার সরকারি ইস্পাহানি কলেজ মাঠে প্রায় 5 শতাধিক শিক্ষার্থীদের মাঝে কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদল এ সামগ্রী বিতরণ করে। এ সময় কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাজী সাইফুল ইসলাম, সরকারি ইস্পাহানি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নোমান খান, হযরতপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাদ্দাম ঢালি, রহিতপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহবুব খান, কলাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাতুল সহ অনেকে উপস্থিত ছিলেন। জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন বক্তব্য রাখেন। পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে কুমিল্লার 14 গ্রামে মতবিনিময় সভা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল। 14 গ্রাম উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ শাফকাত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. মীর হোসেন, 14 গ্রাম উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন বাপ্পি।
ময়মনসিংহের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত বিভাগীয় কমিশনার ফারাহ শামী। অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সঞ্চালনায় দুপুরে বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আয়ুব আলী, সিনিয়র সাংবাদিক নিয়ামুল কবির সজল, শরীফুজ্জামান টিটু বক্তব্য রাখেন। গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক মাসুদার রহমান মোল্লা মতবিনিময় করেছেন। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক অমিতাভ দাস হিমুন, আবেদুর রহমান স্বপন, আসাদুজ্জামান মামুন, ফিরোজ কবির মিলন সহ অন্যান্যরা। এই সময় জেলা প্রশাসক জেলার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের মতামত ও সহযোগিতা কামনা করেন। কুড়িগ্রামে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সাথে জেলার মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল উপস্থিত ছিলেন। রংপুরের পীরগঞ্জে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা মতবিনিময় সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, সহকারী ব্র্যাক জেলা সমন্বয়কারী রুহুল আমিন, ডিস্ট্রিক্ট ম্যানেজার ফরিদ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, সাংবাদিক সুলতান আহমেদ সোনা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী। উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি নাসির উদ্দিন হাজারি, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকলিল আজম। পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেনিনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সৈয়দ আহমেদ মিয়ার বাসভবনের সামনে 2 শতাধিক দুস্থ ও অসহায়ের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার এনামুল হক বিপন, শাহ আলম, জুলাই যোদ্ধা আলী আজগর সুজন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর শিকদার, সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব উপস্থিত ছিলেন। HBH ইন্টারন্যাশনাল নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে HBH ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের ঢাকার উত্তরা ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন এবং আবেগপূর্ণ পরিবেশে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আফরোজা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের চেয়ারম্যান হাফিজুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং লেফটেন্যান্ট জেনারেল নাজিম উদ্দিন সহ আরও অনেকে। 1971 সালের 20 নভেম্বর সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলা মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলা মাঠে উপজেলা কমান্ডের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার শাহজাহান। এ সময় 9 নং সেক্টরের অবসরপ্রাপ্ত কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর আহসান, জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক শহীদুল ইসলাম, ইউএনও অনুজা মণ্ডল, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সহ অন্যান্য আরও অনেকে উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা পৌর ও কোনাবাড়ী মেট্রো থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ডক্টর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন ও মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্বাস আলী শিকদার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা কোনাবাড়ী মেট্রো থানা ঠাকুরগাঁও স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। সকালে পৌর শহরের হাজীপাড়া এলাকায় অবস্থিত শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠ পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শন শেষে তিনি বলেন, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে বিসিবি ক্রিকেটটা ছড়িয়ে দিতে চায়, এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বানও করেন তিনি। এ সময় বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, জাতীয় ক্রিকেট কোচ ও অ্যানালিস্ট, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের রাশিদ ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠাকুরগাঁও জেলা ক্রিকেট কোচ রুকনুজ্জামান রাহাত উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের শহীদ জিয়া স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামে টুর্নামেন্টটির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানুর সভাপতিত্বে জেলা যুব দলের আহ্বায়ক খন্দকার রাশিদুল আলম রাশেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের টাঙ্গাইল ইউনাইটেড অনুষ্ঠান ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। সুলতান সালাউদ্দিন মাইটিভির কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জিলুর শ্বশুর দাউদকান্দি পৌরসভায় 4 বারের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এনামুল হক সরকার ওমরা পালন শেষে 5 নভেম্বর মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার তার মরদেহ দেশে আনা হয়। দাউদকান্দি কেন্দ্রিক ঈদগাহ ময়দানে জানাজার শেষে দাফন সম্পন্ন করা হয়। এ সময় বিভিন্ন নেতৃবৃন্দ, পৌরসভার সাধারণ জনগণ ও আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন। রুহের আত্মার মাগফিরাত কামনা করে পরে দোয়া মোনাজাত করা হয়। সাধারণ সম্পাদক ছিলেন বিদায়।